সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো WBPSC মিসলেনিয়াস 2026 এর জন্য আমরা হিস্ট্রি ক্লাস করছিলাম। পার্ট 1 হয়ে গেছিল। যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নাও। আর আজকে পার্ট 2 যেমনভাবে করাচ্ছিলাম 20 করে কোয়েশ্চেন্স এবং সাথে প্রচুর ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলস থাকবে, ঠিক তেমনভাবেই চলবে, বুঝতে পারলে? আর এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও, বুঝতে পারলে? তো চলো তাহলে স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, গুপ্ত রাজবংশের প্রয়াগ প্রশস্তি শিলালেখ সমুদ্রগুপ্তের বিজয় অভিযানের বিশদ বিবরণ বর্ণিত আছে। এই প্রশস্তিটি কোন ভাষায় এবং কোন লিপিতে রচিত হয়েছিল? অপশন নম্বর বি, সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপিতে রচিত হয়েছিল। প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভলেখ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন চম্পু কাব্য শৈলীতে গদ্য ও পদ্যের মিশ্রণ রচনা করেন। সমুদ্রগুপ্তকে তার সামরিক সাফল্য ও বহু রাজ্য জয়ের জন্য ইতিহাসবিদ V.A. স্মিথ ভারতের নেপোলিয়ান আখ্যা দেন। সমুদ্রগুপ্ত তার মুদ্রায় কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন এবং মুদ্রায় তাকে বীণা বাদনরত অবস্থায় দেখা যায়। গুপ্ত যুগে সোনার মুদ্রাকে দিনার এবং রূপার মুদ্রাকে রূপক বলা হতো। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং তার ভ্রমণ বৃত্তান্তের নাম ফুকুওকি। গুপ্তোত্তর যুগে হর্ষবর্ধনের সময় চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন। হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর প্রয়াগে মহামক্ষ পরিষদ সভা করতেন। এই ডিটেলসগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নোট ডাউন করে নিও, নয়তো ভিডিওগুলি 2-3 বার দেখে নিয়ে রিভিশন করে নিও, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 2, কন্নৌজের মুখরী রাজবংশের রাজা গ্রহবর্মণকে হত্যা করার পর হর্ষবর্ধন কোন স্থানে নিজের রাজধানী স্থানান্তর করেছিলেন? অপশন নম্বর সি, কন্নৌজ। হর্ষবর্ধন মূলত থানেশ্বর পুষ্যবতী বা বর্ধন রাজবংশের রাজা ছিলেন। পরে বোন রাজশ্রীর রাজ্য রক্ষার স্বার্থে কন্নৌজের রাজধানী স্থানান্তর করেন। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং এই বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং পরমেশ্বর উপাধি গ্রহণ করেন, আইহোল প্রশস্তি থেকে জানা যায়। হর্ষবর্ধন নিজে 3টি বিখ্যাত সংস্কৃত নাটক রচনা করেন, সেগুলি হল রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, যিনি হর্ষচরিত এবং কাদম্বরী কাব্যগ্রন্থ দুটি রচনা করেন। হর্ষবর্ধনকে দাক্ষিণাত্যের নথিপথে সকলোত্তর পথনাথ, সমগ্র উত্তর ভারতের প্রভু বলে অভিহিত করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরটি কোন স্থাপত্য রীতিতে নির্মিত এবং এটি কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? অপশন নম্বর বি, নাগরা রীতি ও পূর্ব গঙ্গা বংশ। উত্তর ভারতের মন্দির স্থাপত্য শৈলীকে নাগার, দক্ষিণ ভারতের শৈলীকে দ্রাবিড় এবং মিশ্র শৈলীকে ভেসার বলা হয়। পুরীর জগন্নাথ মন্দিরটি 12 শতকে পূর্ব গঙ্গ বংশের রাজা অনন্তবর্মন চরঙ্গদেব নির্মাণ শুরু করেন। মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দিরসমূহ চান্ডেল রাজারা নির্মাণ করেন এবং এর বিখ্যাত মন্দির হল কান্ডারিয়া মহাদেব মন্দির। কোণার্কের সূর্য মন্দিরটি পূর্ব গঙ্গবংশের রাজা প্রথম নরসিংহদেব তৈরি করেন। একে ব্ল্যাক পাগোডা বলা হয়। গুহা স্থাপত্যের মধ্যে মহারাষ্ট্রের ইলোরার কৈলাসনাথ মন্দির একক শিলা খোদাই, সিঙ্গেল মানে মনোলিথিক রক কাট স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন, যা রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ নির্মাণ করেন। অজন্তা গুহা চিত্রে মূলত বৌদ্ধ ধর্মের জাতকের গল্প চিত্রিত হয়েছে, যা গুপ্ত আমলে পূর্ণতা পায়। নেক্সট কোয়েশ্চেন, গান্ধার শিল্পকলা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? এটি সম্পূর্ণ দেশীয় এবং গ্রিক প্রভাব মুক্ত ছিল। এটিতে মূলত লাল বেলে পাথর ব্যবহার করা হতো। এটি গ্রিক ও বৌদ্ধ শিল্পের মিশ্রণে গড়ে উঠেছিল, গ্রেকো বৌদ্ধ শিল্প যাকে বলা হয়। এটি মূলত দাক্ষিণাত্যে সাতবাহনদের আমলে বিকাশ লাভ করে। অপশন নম্বর সি হবে সঠিক উত্তর। এটি গ্রিক ও বৌদ্ধ শিল্পের মিশ্রণে গড়ে উঠেছিল, গ্রেকো বৌদ্ধ শিল্প। গান্ধার শিল্পকলা উত্তর পশ্চিম ভারতে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে সর্বাধিক বিকাশ লাভ করে। এই শিল্পরীতিতে বুদ্ধদেবকে গ্রিক দেবতা অ্যাপোলোর মতো কোঁকড়ানো চুল এবং বস্ত্রের ভাঁজসহ বাস্তবসম্মত রূপ দেওয়া হতো। গান্ধার শিল্পে প্রধান উপাদান হিসেবে ধূসর পলিমাটি ও পাথর ব্যবহার করা হতো। অন্যদিকে সম্পূর্ণ দেশীয় মথুরা শিল্পে লাল দাগযুক্ত বেলে পাথর এবং অমরাবতী শিল্পে সাদা মার্বেল পাথর ব্যবহার হতো। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ মূলত সম্রাট অশোক দ্বারা নির্মিত এবং পরবর্তীতে শুঙ্গ যুগে প্রসারিত হয়। সাঁচি স্তূপের অলঙ্কৃত তোরণ বা প্রবেশদ্বারগুলিকে তোরণা বলা হয়। এই ডিটেলসটি খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে।
কোয়েশ্চেন নাম্বার 5, তাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন চোল সম্রাট নির্মাণ করেছিলেন? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ 1000 খ্রিস্টাব্দে থাঞ্জাভুরে এই বিশালাকার শিব মন্দিরটি নির্মাণ করেন, যা দ্রাবিড় স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদী অভিযান সফল করার পর গঙ্গাইকোন্ডা চোল উপাধি নেন এবং গঙ্গাইকোন্ডা চোলাপুরম শহরটি প্রতিষ্ঠা করেন। খুবই ইম্পর্টেন্ট। চোল সাম্রাজ্যের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য ছিল তাদের অত্যন্ত দক্ষ স্বায়ত্তশাসিত গ্রাম প্রশাসন, লোকাল সেলফ গভর্নমেন্ট। চোল গ্রামের প্রশাসনিক সভা দুটি অংশে বিভক্ত ছিল: সাধারণ গ্রামের জন্য উর এবং ব্রাহ্মণদের সভার জন্য সভা বা মহাসভা। বিখ্যাত নটরাজ নৃত্যরত শিব ব্রোঞ্জ মূর্তিটি চোল শিল্পের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য শিল্পকর্ম। চোল নৌবাহিনী এত শক্তিশালী ছিল যে বঙ্গোপসাগরকে চোলদের হ্রদ বলা হতো। কোয়েশ্চেন নাম্বার 6, মহাবলীপুরমের একাশ্মক রথ মন্দির, মোনোলিথিক রথ এবং শোর মন্দির কোন পল্লব রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন উপাধি মহামল্ল বা শ্রেষ্ঠ মল্ল যোদ্ধা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে বাতাপিকোন্ডা উপাধি নেন। মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দিরগুলির মধ্যে ধর্মরাজ রথ বৃহত্তম এবং দ্রৌপদী রথ ক্ষুদ্রতম। চালুক্যদের রাজধানী ছিল বাতাপি এবং পল্লবদের রাজধানী ছিল কাঞ্চীপুরম। বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। সঙ্গম যুগে তিনটি প্রধান তামিল রাজবংশ ছিল: চেরা, চোল এবং পাণ্ড্য। তিনটি প্রাচীন সঙ্গম সাহিত্য পরিষদ পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায় মাদুরাই ও কপাটপুরামে অনুষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 7, কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণনাকারী বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী কার লেখা এবং এটি কোন শতকে রচিত হয়? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, কলহন রচিত করে এবং 12তম শতকে। কলহন 1148 থেকে 1149 খ্রিস্টাব্দে রাজা জয়সিংহের রাজত্বকালে সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী গ্রন্থটি পূর্ণাঙ্গ করেন। রাজতরঙ্গিনীকে ভারতের প্রথম বৈজ্ঞানিক ও ধারাবাহিক ইতিহাস গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী নিয়ে বিক্রমাদেব চরিত রচনা করেন কবি বিলহন। কাশ্মীরের রাজা জয়সিংহের রাজসভায় অপর কবি জয়নক রচনা করেন পৃথ্বীরাজ বিজয়। ক্ষেমেন্দ্র রচিত বিখ্যাত নীতিশাস্ত্রীয় গ্রন্থ হল বৃহৎ কথামঞ্জরি। পরবর্তীতে জয়নুল আবদিনের আমলে জনরাজ ও শ্রীবর রাজতরঙ্গিনীর দ্বিতীয় ও তৃতীয় অংশ বা ধারাবাহিকতা লেখেন। তেমন ইম্পর্টেন্ট নয়, তো এটা না মনে রাখলে হবে, এই ডিটেলসগুলো একটু মনে রাখো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। 8, প্রাচীন ভারতের সুপ্রসিদ্ধ গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ভাস্করাচার্য দ্বিতীয় রচিত বীজগণিত ও পাটিগণিত বিষয়ক গ্রন্থটির নাম কি? অপশন নম্বর এ সঠিক উত্তর, সিদ্ধান্ত শিরোমণি বা লীলাবতী। ভাস্করাচার্য রচিত সিদ্ধান্ত শিরোমণি এর 4টি ভাগ: লীলাবতী, যেটা পাটিগণিত, বীজগণিত, গ্রহগণিত এবং গোলাধ্যায়। আর্যভট্ট রচনা করেন আর্যভট্টীয় এবং সূর্য সিদ্ধান্ত। তিনি প্রথম প্রমাণ করেন পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে। বরাহমির রচিত 3টি বিখ্যাত গ্রন্থ হল বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ জাতক। প্রাচীন ভারতের শল্য চিকিৎসার জনক সুশ্রুত রচনা করেন সুশ্রুত সংহিতা। চিকিৎসা বিজ্ঞানের প্রাচীনতম আকবর গ্রন্থ চরক সংহিতা কুষাণরাজ কনিষ্কের রাজবৈদ্য চরক রচনা করেছিলেন। মহাকবি শূদ্রক রচিত বিখ্যাত সংস্কৃত নাটক হল মৃচ্ছকটিকম, অর্থ মাটির ছোট গাড়ি। কোয়েশ্চেন নাম্বার 9, 712 খ্রিস্টাব্দে সিন্ধু দেশে প্রথম সফল আরব আক্রমণের সময় সিন্ধুর শাসক কে ছিলেন? অপশন নাম্বার সি, দাহির। আরবে উমাইয়া খালিফার নির্দেশে ইরাকের শাসক আল হাজ্জাজের সেনাপতি মুহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। সিন্ধু বিজয়ের বিবরণ বিস্তারিতভাবে চাচনামা নামক ফার্সি অনুদিত গ্রন্থে পাওয়া যায়।
আরবরা ভারতের সিন্ধু অঞ্চলের প্রথম অমুসলিমদের ওপর জিজিয়া কর আরোপ করেছিল। সুলতান মাহমুদ গজনী মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে মোট 17 বার আক্রমণ চালান সুলতান মাহমুদ। আর গজনী মাহমুদ সবচেয়ে আলোচিত আক্রমণ ছিল 1026 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। তখন গুজরাটের রাজা ছিলেন প্রথম ভীমদেব। মাহমুদের সাথে ভারতে আসা বিখ্যাত মুসলিম পণ্ডিত আল বিরুনি রচনা করেন কিতাবুল হিন্দ বা তারিখে হিন্দ। কোয়েশ্চেন নাম্বার 10, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরি কাকে পরাজিত করে ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন? অপশন নম্বর সি, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধে 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরিকে পরাজিত করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও বন্দী করেন। এই যুদ্ধ ভারতের ইতিহাসে অন্যতম মোড় ঘোরানো ঘটনা। 1194 খ্রিস্টাব্দে চান্ডোবার যুদ্ধে ব্যাটল অফ চান্ডোবার ঘোরি কন্নৌজের গাহরওয়াল রাজা জয়চাঁদকে পরাজিত করেন। মোহাম্মদ ঘোরির সেনাপতি বখতিয়ার খলজি 1202 থেকে 1203 খ্রিস্টাব্দে নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এবং বাংলা আক্রমণ করেন। বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের সময় সেন বংশের শক্তিশালী শাসক লক্ষণ সেন নদিয়ায় রাজত্ব করেছিলেন। ঘোরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক ভারতে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন, মানে দাস বংশের প্রতিষ্ঠা করেন। 11, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে গণ্য করা হয় যিনি খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি পেয়েছিলেন? অপশন নম্বর বি, ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দাস বংশ প্রতিষ্ঠা করে। তিনি দানশীলতার জন্য লাখবক্স নামে পরিচিত ছিলেন। ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা আল মুস্তানসিরের কাছ থেকে বৈধ সুলতান হিসেবে স্বীকৃতি ও সনদে লাভ করেন। ইলতুৎমিশ শাসনকার্য পরিচালনার জন্য 40 জন অনুগত কৃতদাসদের গোষ্ঠী তুর্কান-ই চাহালগানি বা 40 চক্র গঠন করেন। তিনি ভারতে রূপার মুদ্রা টাঙ্কা এবং তামার মুদ্রা জিতাল চালু করেন। ভূমি রাজস্ব ও প্রশাসনিক ব্যবস্থার সুবিধার্থে ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। 1221 খ্রিস্টাব্দে কুখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিজ খা খয়ারেজম শাহকে তাড়া করে সিন্ধু নদ পর্যন্ত এসে ইলতুৎমিশের আমলে ভারত সীমান্তের কাছে পৌঁছান। 12, দিল্লি সুলতানের একমাত্র নারী শাসক সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন এবং তিনি কত বছর রাজত্ব করেছিলেন? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। ইলতুৎমিশের কন্যা ছিলেন প্রায় 4 বছর, 1236 থেকে 1240। সুলতানা রাজিয়া পর্দা প্রথা ত্যাগ করে পুরুষদের মতো কুবা ও কুলাহা পরে দরবারে বসতেন। রাজিয়া ভাটিন্ডার শাসক আলতুনিয়াকে বিবাহ করেছিলেন, কিন্তু রাজিয়া ভাটিন্ডার শাসক আলতুনিয়াকে বিবাহ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চালিসা চক্রের ষড়যন্ত্রে কৈলাথের কাছে 1240 খ্রিস্টাব্দে নিহত হন। দাসবংশের শক্তিশালী সুলতান গিয়াসুদ্দিন বলবন নোংরা রাজনীতি বন্ধ করতে ইলতুৎমিশের তৈরি 40 চক্র ভেঙে দেন। বলবন দরবারে সুলতানের মর্যাদা বাড়াতে পারস্যের প্রথা সিজদা ও পাইবাজ মানে সুলতানের পদচুম্বন চালু করেন। পাইবাজ মানে সুলতানের পদচুম্বন এবং সিজদা মানে নত জানু হওয়া, মানে হাঁটু গেড়ে নিচু হওয়া। এবং বলবন পারস্যের নতুন বছর উদযাপনের জন্য মানে উৎসব নবরাজ চালু করেন এবং কঠোর রক্ত ও লৌহ মানে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অনুসরণ করেন। বলবনে গঠিত পৃথক সামরিক বিভাগের নাম ছিল দিওয়ানি আর্টস। এটা খুবই ইম্পর্টেন্ট। 13, তারিখি ফিরোজ শাহী ও ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানি কোন খলজি সুলতানের বাজার দর নিয়ন্ত্রণ নীতি বিশদে বর্ণনা করেছেন? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। 1290 খ্রিস্টাব্দে শেষ দাস শাসক কায়কোবাদকে সরিয়ে জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য প্রতিটি বাজারে সাহানা-ই মান্ডি এবং বরিদ নিয়োগ করেন। তিনি সেনাবাহিনীতে দুর্নীতি রোধে ঘোড়া দাগানোর প্রথা দাগ এবং সৈনিকদের বিবরণ রাখার হুলিয়া প্রথা চালু করেন, দাগ ও হুলিয়া। সৈন্যদের নগদ বেতন দেওয়ার প্রথা এবং স্থায়ী বিশাল সেনাবাহিনী গঠন প্রথম আলাউদ্দিন খলজি করেন। তিনি নিজেকে সিকান্দারি শানি দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত করেছিলেন। কুখ্যাত কর ঘড়ি, যেটা গৃহকর, এবং চড়াই
চারণভূমি কর প্রথম আলাউদ্দিন খলজি প্রবর্তন করেন? 14 আলাউদ্দিন খলজির সময় দক্ষিণ ভারত বিজয়ে তার প্রধান সেনাপতি বা মূল সেনাপতির দায়িত্ব কে পালন করেছিলেন? অপশন নম্বর সি, মালিক কাফুর। মালিক কাফুর ছিলেন একজন ধর্মান্তরিত নপুংসক দাস যাকে গুজরাট জয়ের সময় 1000 দিনারে কেনা হয়, তাই তার নাম ছিল 1000 দিনারি। মালিক কাফুর দেবগিরি, ওয়ারাঙ্গল, দার সমুদ্র এবং মাদুরাই রাজ্য সফলভাবে জয় করেন। ওয়ারাঙ্গলের কাকাতীয় রাজা প্রতাপ রুদ্রদেব সেনাপতি মালিক কাফুরকে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা প্রদান করেন। আলাউদ্দিন খলজি দিল্লির কুতুব মিনার চত্বরে বিখ্যাত প্রবেশদ্বার আলাই দরওয়াজা এবং সিরি ফোর্ট নির্মাণ করেন। বিখ্যাত পারস্য কবি ও সঙ্গীতজ্ঞ আমির খসরু ভারতের তোতাপাখি বা তুতি হিন্দ যাকে বলা হয় আলাউদ্দিন খলজির রাজসভায় ছিলেন। আমির খসরু হিন্দুস্তানি সঙ্গীতে সেতার ও তবলা বাদ্যযন্ত্র আবিষ্কারের জন্য খ্যাত এবং তিনি খাজাইন উল ফুতু গ্রন্থ লেখেন। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 15 মধ্যযুগের ভারতীয় ইতিহাসে কাকে বিজ্ঞ ও উন্মাদ রাজা ওয়াইজ ফুলিশ কিং বা বৈপরীত্যের মিশ্রণ বলা হয়, যিনি নিজের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদ বলা হয় স্থানান্তরিত করেন? অপশন নম্বর বি, মোহাম্মদ বিন তুগলক। 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং তুগলকাবাদ শহর গড়ে তোলেন। মোহাম্মদ বিন তুগলক প্রকৃত নাম জৌনা খা 1327 খ্রিস্টাব্দে প্রতিরক্ষা ও প্রশাসনিক কারণে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নেন, যা চরম ব্যর্থ হয়। তিনি চীনেই কুবলাই খানের অনুসরণে ভারতে তামার প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি প্রবর্তন করেন। তিনি কৃষির উন্নতির জন্য দিওয়ানি কোহি নামক পৃথক কৃষি বিভাগ চালু করেন এবং তকাভি কৃষি ঋণ দেন। 1333 খ্রিস্টাব্দে মরক্কোর প্রখ্যাত পরিব্রাজক ইবন বতুতা তার রাজত্বকালে ভারতে আসেন। তার লেখা গ্রন্থ হল কিতাবুল রেহলা। 16 সুলতানি যুগের কোন শাসক প্রথম অমুসলিমদের পাশাপাশি ব্রাহ্মণদের ওপরও জিজিয়া কর আরোপ করেছিলেন? অপশন নম্বর সি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক ধর্মীয় দিক থেকে গোঁড়া ছিলেন এবং তিনি ব্রাহ্মণদের উপর প্রথম জিজিয়া কর বাধ্যতামূলক করেন। তিনি সেচ ব্যবস্থার উন্নতির জন্য বহু খাল যেমন যমুনা ও শত্রু খাল খনন করার, তাই তাকে সেচ ব্যবস্থার জনক বলা হয়। তিনি দাসদের পরিচর্যার জন্য দিওয়ানি বান্দাগান এবং গরিবদের চিকিৎসার জন্য দারুল সিফাহ স্থাপন করেন। ফিরোজ শাহ তুগলক হিসার, ফিরোজাবাদ, জৌনপুর ও ফিরোজশাহপুর শহর প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম সুলতান যিনি নিজের আত্মজীবনী ফার্সি ভাষায় লেখেন, ফুতহাত ই ফিরোজ শাহী। 1398 খ্রিস্টাব্দে শেষ তুগলক শাসক নাসির উদ্দিন মাহমুদের সময় মধ্য এশিয়ার মঙ্গল নেতা তৈমুর লং ভারত আক্রমণ ও দিল্লি ধ্বংস করেন। 17 আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে শস্য বা খাদ্যাংশের জন্য নির্দিষ্ট বাজারটিকে কি বলা হতো? অপশন নম্বর সি, গল্লাই মান্ডি। আলাউদ্দিন খলজি দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য পৃথক বাজার স্থাপন করেন, যেমন খাদ্যশস্যের জন্য গল্লাই মান্ডি এবং বস্ত্র, তেল, ঘি ইত্যাদির জন্য সারাই আদল। সমগ্র বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা তদারকি ও পরিচালনার জন্য দিওয়ানি রিয়াসাত নামক মন্ত্রণালয় গঠন করা হয়। বাজার পরিদর্শক বা কন্ট্রোল হিসাবে শাহনাই মান্ডি পদের আধিকারিকদের নিযুক্ত করা হতো। আলাউদ্দিন প্রথম সুলতান যিনি ভূমি রাজস্ব পরিমাপ মেজারমেন্ট অফ ল্যান্ড প্রথা চালু করেন, যাকে মাসাহাত বলা হতো। তিনি ভূমি রাজস্বের পরিমাণ বাড়িয়ে মোট উৎপাদনের 50% মানে হাফ অংশ নির্ধারণ করেছিলেন। খলজি বংশের শেষ শাসক ছিলেন খুসরো খান, যিনি একজন ধর্মান্তরিত হিন্দু ছিলেন, যাকে হত্যা করে তুগলক বংশের সূচনা হয়। 18 দিল্লির কোন খলজি সুলতান স্বয়ং নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন এবং বাগদাদের খলিফার আধিপত্য অস্বীকার করেন? অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, কুতুবুদ্দিন মোবারক শাহ খলজি। কুতুবুদ্দিন মোবারক শাহ খলজি আলাউদ্দিন খলজির পুত্র, যিনি নিজের নামে আল ইমাম, উল ইমাম ও খালিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন। তিনি ছিলেন দিল্লি সুলতানির একমাত্র শাসক যিনি নিজেকে সরাসরি ইসলামের খলিফা বলে দাবি করেছিলেন। তিনি পিতা আলাউদ্দিন খলজির কঠোর বাজার দর নিয়ন্ত্রণ নীতি এবং কঠোর শাস্তি ব্যবস্থা বাতিল করেন। মোবারক শাহ খলজির মন্ত্রী খুসরো খান 1320 খ্রিস্টাব্দে তাকে হত্যা করে সিংহাসন দখল করেন।
আলাউদ্দিন খলজি 1303 খ্রিস্টাব্দে চিতোর আক্রমণ করেন, যার প্রেক্ষাপটে পরবর্তীকালে মালিক মুহাম্মদ জাইসি বিখ্যাত পদ্মাবত মহাকাব্য রচনা করেন। আলাউদ্দিন খলজির রাজত্বকালে দিল্লিতে সর্বাধিক 6 বার মঙ্গল আক্রমণ ঘটেছিল, যা তিনি সফলভাবে প্রতিহত করেন। কোয়েশ্চেন নাম্বার 19, তুঘলক যুগের বিখ্যাত স্থাপত্য রীতির অন্যতম বৈশিষ্ট্য হলো ঢালু প্রাচীর ও হেলে পড়া দেওয়াল। এই স্থাপত্য শৈলীকে কি বলা হতো? অপশন নম্বর বি, ব্যাটার শৈলী। তুঘলক আমলের স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যাটার, অর্থাৎ ভবনের শক্তিমত্তা বৃদ্ধির জন্য বাইরের দেওয়ালগুলি ভেতরের দিকে ঢালু করে তৈরি করা। গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি তুঘলকাবাদে অবস্থিত। এই ব্যাটার স্থাপত্যশৈলীর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তুঘলক স্থাপত্যে ব্যয়বহুল লাল বেলে পাথরের পরিবর্তে মূলত সাধারণ ধূসর পাথর ও পাজরার পাথর ব্যবহার করা হতো। গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন প্রথম সুলতান যিনি বাংলায় সফল অভিযান চালিয়ে গৌড় জয় করেন। গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর পর আফগানপুরে নির্মিত একটি কঠোর প্রাসাদ ধসে পড়ে তার মৃত্যু হয়, যা মোহাম্মদ বিন তুঘলকের ষড়যন্ত্র বলে অনেকে মনে করেন। দিল্লি সুলতানি ইতিহাসে তুঘলক রাজবংশ সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করেছিল, 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ, প্রায় 94 বছর। সব থেকে বেশি তুঘলক রাজবংশ শাসন করেছিল। এই কোয়েশ্চেনটা দিয়ে থাকে। লাস্ট কোয়েশ্চেন, ফিরোজ শাহ তুঘলক বিখ্যাত ঐতিহাসিক অশোক স্তম্ভ দুটি কোথায় থেকে এনে দিল্লিতে পুনঃস্থাপন করেছিলেন? অপশন নম্বর এ, টোপরা ও মিরাট। ফিরোজ শাহ তুঘলক হরিয়ানার টোপরা এবং উত্তরপ্রদেশের মিরাট থেকে অশোকের দুটি শিলাস্তম্ভ দিল্লিতে এনে স্থাপন করেন। তিনি দিল্লির ফিরোজ শাহ কোটলা দুর্গের টোপরা স্তম্ভটি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ফিরোজ শাহ তুঘলক অনাথ ও দুস্থ মহিলাদের সাহায্যের জন্য দিওয়ানি খায়রাত নামক পৃথক দান বিভাগ চালু করেন। তিনি হাসপাতালে বিনামূল্যে ওষুধ ও খাদ্য সরবরাহের জন্য দারুল শিফা স্থাপন করেন। তিনি অনৈসলামিক করগুলি তুলে দিয়ে কেবল 4টি কোরআন অনুমোদিত কর চালু রাখেন: খরাজ, কৃষিকর, খামস, যুদ্ধের লুণ্ঠিত ধন, জিজিয়া ও জাকাত। ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে অনেক ইতিহাসবিদ সুলতানি যুগের কল্যাণকামী স্বৈরতন্ত্রের যুগ বলে অভিহিত করেছিলেন। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। হিস্ট্রিতে মোটামুটি আর 2 থেকে 3টি ভিডিও আসবে, তারপরে নেক্সট সাবজেক্ট আমি স্টার্ট করে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।